সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। ভোরের কুয়াশাকে কাজে লাগিয়ে চলছে বালি চুরি। যমুনা, করলা, পাঙ্গা নদী, তিস্তা সদরের প্রত্যেকটি নদী থেকে চলছে দেদার বালি লুট। রাজগঞ্জে মুখ্যমন্ত্রীর সুবিধা প্রদান সভায় জন আলোড়ন, ডুয়ার্স এবং তরাইয়ের চা শ্রমিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মুখ্যমন্ত্রী সভাস্থল পরিদর্শন করে বাড়ি ফেরার পথে আক্রান্ত রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য। এবার আসছে বিস্তারিত সংবাদে। ভোরের কুয়াশাকে কাজে লাগিয়ে চলছে বালি চুরি। যমুনা, করলা, পাঙ্গা, তিস্তা সদরের প্রত্যেকটি নদী থেকে চলছে দেদার বালি চুরি। স্থানীয়দের দাবি, প্রশাসনের চোখকে ফাঁকি দিতে ভোর রাত থেকেই চলছে নদী থেকে অবৈধ বালি উত্তোলন। তারপর ভোরের কুয়াশাকে কাজে লাগিয়ে ট্রলার ডাম্পার নিয়ে গা ঢাকা দিচ্ছে বালি চোরের দল। গত কয়েকদিন ধরে জলপাইগুড়ি জেলা জুড়ে শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশার মাত্রা। অভিযোগ, এই সুযোগকেই পুরো মাত্রায় কাজে লাগাচ্ছে পাচারকারীরা। বাসিন্দাদের অভিযোগ, পুলিশ প্রশাসন সবকিছু জেনেও মুখ ঘুরিয়ে রয়েছে। কখন এটা চুরি হচ্ছে, কিভাবে চুরি হচ্ছে? ভোরবেলার দিকে তখন তো কুয়াশা থাকে, তারপরে সন্ধ্যাবেলার ডাম্পারগুলো যায় বাদের উপর দিয়ে, তখন তো কুয়াশা থাকে, কোনোদিন থাকে, কোনো কম থাকে, বেশি থাকে। হ্যাঁ, এই সুযোগটাকে কাজে লাগে, সুযোগগুলো হয়তো কাজে লাগায়। পুলিশ প্রশাসন থাকে না? পুলিশ তো থাকে না, আর সমানে পাচার হয়ে যাচ্ছে। পাচার তো হয়, 2-3টা করে ডাম্পার যায়, এইটা আমরা দেখি। আপনারা দেখান? হ্যাঁ। আর কিছু বলার তো নাই না, আমরা কি বলতে যাবো? বিভিন্ন নদী থেকে যে চুরি হচ্ছে, এই যে পাঙ্গা নদী, এগুলো কখন হচ্ছে? এটা ভোরবেলা দিকে হচ্ছে, রাত্রি 2টার পরে। আচ্ছা, 2টার পরে প্রচার হচ্ছে মালটাকে। আচ্ছা, ওরা এই ভোরবেলায় যায়। চারদিকে তো কুয়াশা এখন। না, তাও ভোরবেলায় বাইরে হয় ওরা। আচ্ছা আচ্ছা, ভোরবেলায় বাইরে হয়, বাইরে নদী থেকে মাল নিয়ে বাইরে হয়ে যায়। পুলিশ প্রশাসন থাকে না, নজর দেয় না, কেউ দেখভাল নাই, আর যা ইচ্ছা তাই হয়ে যায়, যা ইচ্ছা তাই হচ্ছে। আপনারা কিছু বলার সাহস পাচ্ছেন না? আমরা কি বলবো? আমরা এখানে কি বলতে যাবো ওকে? মানে প্রাণে ভয় আছে, মাইলে দিবে। এত বড় মাফিয়া এরা, এত বড় মাফিয়া। আমরা এখন কথা বলছিলাম পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরীর সঙ্গে। বিশ্বজিৎ বাবু, এই যে ঘটনাগুলো ঘটছে নদীতে, এটা নিয়ে আপনাদের বক্তব্য, কি লক্ষ্য করছেন আপনারা? বিষয়টা হচ্ছে যে এখন শীতকাল এবং জলপাইগুড়ি আমাদের এই সার্কেলটাতে প্রচণ্ড কুয়াশা। এই কুয়াশার একটা সুযোগ দিচ্ছে এই বালু মাফিয়ারা, এবং তাতে করলা, যমুনা এবং হচ্ছে পাঙ্গা যে নদীগুলো আছে, এই কুয়াশাতে তারা ভোরবেলার দিকে এই কাজগুলো করছে। এটা ইমিডিয়েটলি প্রশাসনের একটা কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। প্রশাসন এগুলো তো নজর দিচ্ছে না, নজর সেভাবে দিচ্ছে না, তো দিলে পরে তো তাহলে এইভাবে বালু পাচার হতো না। ঠিক আছে, এবং এর ফলে নদী ভাঙন আশঙ্কা একটা থেকে যাচ্ছে। বর্ষা আসছে, সামনে বর্ষা আসবে। যদিও তাদের কাছ থেকে এই খবর পেয়ে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। কিছু কুয়াশাকে কাজে লাগিয়ে বালি পাচার চলছে, প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে? অলরেডি রেড চলছে, কড়া ব্যবস্থা নেওয়া হবে যারা করবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, কোনো শিথিলতার জায়গা নেই। আমাদের বিএলএলআরওদেরকে বলা হয়েছে, ভূমি সংস্কার আধিকারিকদের, ভূমি আধিকারিকরা প্রত্যেক দিন রেড করবেন। কোনো যদি অসুবিধা থাকে আমাকে জানালে আমি নিশ্চয়ই, এটা তো রাজ্য সরকার কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন অলরেডি। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য, আসন্ন লোকসভা নির্বাচন। তালিকা অনুযায়ী সভা সেরে তিনি সপ্তাহের প্রথমান্তেই পৌঁছে গিয়েছেন রাজগঞ্জ বিধানসভার অন্তর্ভুক্ত ফুলবাড়িতে। উদ্দেশ্য, সরকারি সুযোগ সুবিধা জনগণের সামনে তুলে ধরা। সোমবার কোচবিহারে প্রশাসনিক সভা সেরে রাজগঞ্জ বিধানসভার ফুলবাড়ি সংলগ্ন এলাকায় সরকারি সুবিধা প্রদান অনুষ্ঠানে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। সভামঞ্চের পাশেই অস্থায়ী হেলিপ্যাডে মুখ্যমন্ত্রীর চপার নামে। এরপরে তিনি সভাস্থলে গিয়ে পৌঁছন। সেখানে চা বাগানের পাট্টা প্রদান সহ একাধিক বিষয়ে জনসমক্ষে তুলে ধরেন। তবে এদিনের সভায় চা শ্রমিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটের আগে রাজ্যের শাসক দলের এই কৌশল ঠিক কতটা বেগ দিল প্রধান বিরোধী দলকে, এমনই বেশ কিছু কথা উঠতে শুরু করে দিয়েছে রাজনৈতিক মহলে।
সোমবার কোচবিহারে মুখ্যমন্ত্রীর সরকারি সুবিধা প্রদান অনুষ্ঠানের শেষে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত ফুলবাড়ি এলাকায় মুখ্যমন্ত্রীর সভা অনুষ্ঠিত হল। এদিন সকাল থেকে ডুয়ার্স এবং তরাইয়ের বিভিন্ন চা বাগান এলাকায় শ্রমিকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। জলপাইগুড়ি শহর সংলগ্ন বন্ধ রায়পুর চা বাগানের শ্রমিকরা যোগ দিলেন মুখ্যমন্ত্রীর সভায়, কেননা দীর্ঘ কয়েক দশকের পর তাদের দাবি পূরণ হতে চলেছে। চা শ্রমিকদের বাম আমল থেকেই দাবি ছিল জমির পাট্টার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুলবাড়ির সরকারি সুবিধা প্রদান অনুষ্ঠান থেকে চা বাগানের শ্রমিকদের হাতে জমির পাট্টা তুলে দেন। সকাল থেকেই বিভিন্ন এলাকায় উপভোক্তাদের পাশাপাশি চা বাগানের শ্রমিকদের ভিড় ছিল সবথেকে বেশি। লোকসভা নির্বাচনের আগে চা বাগানের জমি মজবুত করতে এই পাট্টা প্রদান গুরুত্বপূর্ণ ভূমিকায় নেবে বলে রাজনৈতিক মহলের ধারণা। কোথা থেকে এসে? কুমলে বাগান থেকে আসছি, কি নিবেন? পাট্টা নিতে আসছি। কে দিচ্ছে? মুখ্যমন্ত্রী? সিএম দিচ্ছে, ও দিদি দিচ্ছে। অনেক দিন ধরে সিপিএম সরকার থেকে আসে নেই এই পাট্টাটা, আমাদের দিদি দিচ্ছে, আমরা অনেক দিচ্ছি। কত বছরের দাবি ছিল এই পাট্টার? এটা অনেক বছর ধরে দিয়েছিল। সেটা কি আজকে পূরণ হতে চলেছে? হ্যাঁ, সেটা এখন পূরণ হচ্ছে, আমাদের দিদি দিচ্ছে, আমরা অনেক খুব খুশি। কি জানাবেন এই যে মুখ্যমন্ত্রী যে আপনাদের জন্য পাট্টা? দিদিকে অনেক অনেক ধন্যবাদ জানাবো, আমাদের বাগানের জন্য বা আদিবাসীদের জন্য অনেক কিছু করতেছেন তিনি, তার জন্য দিদির অনেক অনেক ধন্যবাদ। আমার বাড়ি হলো রায়পুর চা বাগান। হ্যাঁ, আমরা পাট্টার জন্য আজকে কাগজ নিতে আসছি। কার হাত থেকে? হ্যাঁ, মুখ্যমন্ত্রীর হাত থেকে। মুখ্যমন্ত্রীর হাত থেকে সার্টিফিকেট নিতে আসছি। কেমন লাগছে? অনেক আপনার চেষ্টা করছিলাম যে আমরা আমাদের জমিটা পাট্টা করে দেওয়ার জন্য অনেক ডেপুটেশন দেওয়া হয়েছিল, অনেক জায়গায় আন্দোলন করা হলো, তারপরে আমরা আজকে পাট্টাটা পাচ্ছি, সেই জন্য খুবই আনন্দ। কি জানাবেন রাজ্য সরকারকে এই যে আপনাদের জন্য পাট্টা ব্যবস্থা করেছে? আমাদের মুখ্যমন্ত্রী আমাদের পাট্টা করে দিলেন, তার জন্য হাজারবার ধন্যবাদ। যে আমরা অসহায়দেরকে দেখলো, তার জন্য সবাই খুশি আছে, আমাদের গ্রামবাসী যত লোকজন আছে সবাই আনন্দিত। মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করে বাড়ি ফেরার পথে আক্রান্ত জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। রবিবার দিন রাত্রিবেলায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করে সন্ন্যাসী কাটা হয়ে বাড়ি ফিরছিলেন বিধায়ক। গাড়ির পিছন থেকে পাথর হামলায় আহত হয়েছেন বিধায়কের দেহরক্ষী, এমনটাই গুরুত্বপূর্ণ অভিযোগ এলো সামনে। কপাল জোরে রক্ষা পেয়েছেন বিধায়ক। সোমবার শিলিগুড়িতে সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে গিয়েছে। গাড্রা থেকে কুন্ডু বাগানে আসার পথে পিছন থেকে বিধায়ক খগেশ্বর রায়ের গাড়ির উপরে হামলা চালানো হয় বলে অভিযোগ। পাথরের আঘাতে আহত হয়েছেন বিধায়কের দেহরক্ষী শুভেন্দু সরকার। এদিকে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পিছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা যুক্ত বলে অভিযোগ বিধায়কের। আমি দেখলাম ওখানে দেখলাম মানে আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসবে, ওখানটায় প্রায় 7,000 লোকের পাট্টা দিবে। ওখানটায় দেখা টাকার পরে আমি ওখান থেকে বের হলাম 4:30টায়। তারপরে গেলাম ফুলবাড়ি টু, মিটিং করলাম। মিটিং করে যে আগামীকাল যাতে প্রচুর লোক হয়, ওখান থেকে আসলাম সনেজিঘাটায়। সনেজে মিটিং করে আমি 7:20 বের হলাম। বের হওয়ার সময় তারপরে আসবো মাঝেলি অঞ্চল, মানে আগামীকাল যাতে প্রচুর লোক হয়। ওখানে 7:20 সময় তখন গাড্রা কুন্ডু বাগানে হুট করে আমার গাড়ির উপরে অ্যাটাক। কতজন ছিল কিছু জানা? আরে অন্ধকার তো কি করে বোঝা যায়, মানে আমি সামনে ছিলাম, আমাকে বোধহয় অ্যাটাক করার চেষ্টা করছিল, মানে ভাগ্যেই আমি সামনে থাকি। অ্যাটাক করে লাগছে পিছনে আমার শুভেন্দু সরকার আছে, হ্যাঁ, ওর পিছনে কাজটা ভেঙে পুরা হয়ে গেছে, হ্যাঁ, ওর কিছু ইয়ে লাগছে, চোট লাগছে। অ্যাটাক করে তারপরে মাঝেলি অঞ্চলে মিটিং করতে পারলাম না, সাথে চলে আসলাম। আমার যেটা মনে হয় বিজেপি এবং কংগ্রেস মিলিতভাবে যৌথভাবে, যেহেতু আমি সারা জলপাইগুড়ি জেলায় তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান হিসেবে সারা জলপাইগুড়ি জেলায় বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস তথা মহামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন, সেই উন্নয়নের কথা বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লকে বিভিন্ন বিধানসভা আমি ঘুরে বেড়াই। তার জন্য মানে সামনে যেহেতু লোকসভা নির্বাচন, কী করে আমাকে দমায় রাখা যায় তার একটা চক্রান্ত সৃষ্টি করে।
অপরদিকে বিজেপির জেলা সম্পাদক শ্যাম প্রসাদ জানিয়েছেন, বিজেপি এই ধরনের কাজকে কোনো রকমভাবেই প্রশ্রয় দেয় না। বিজেপি এরকম ঘটনাকে কোনোদিনও সমর্থন করে না, বিজেপি এই রাজনীতি করে না। যে ঘটনা ঘটেছে তাদের গোষ্ঠী কোন্দলের প্রকাশ। এটা এর আগেও আমরা দেখেছি, দুই গোষ্ঠীর মধ্যে তুতু ম্যামে অনেক হয়েছে, অনেক মারামারিও হয়েছে, অনেক সভাও ভণ্ডুল হয়েছে। তাই উনাদের মধ্যেই এই সমস্যা চলছে। আগামী দিনে দুজনই লোকসভা ক্যান্ডিডেট নাকি দাবিদার শুনছি, দুপক্ষেই। ওখানে দুজন যারা আছেন, দুজনই দুজন নেতা নিজেদেরকে বড় করে জাহির করার চেষ্টা করেন। মানুষের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু নিজেরা টিকিটের জন্য হয়তো কে কত বড় নেতা, সামনেই তাদের দিদিমণি আসছেন, সুপ্রিমো পার্টির সুপ্রিমো বলে কোম্পানির হেড আসছেন, তাকে দেখানোর জন্য যে আমার উপরে হামলা হয়েছে, নাটক করেছেন, অথবা তাদের এক গোষ্ঠী তার উপরে আক্রমণ করেছে। বিজেপি এরকম নোংরা রাজনীতির উপরে বিশ্বাস করে না এবং সমর্থনও করে না। আইএনটিটিইউসি জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দিতেই দল ছাড়লেন রাজেশ লাকারা। সোমবার বিকেল বেলার পর জলপাইগুড়ি প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে দল ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। তার পরিষ্কার বক্তব্য, আইএনটিটিইউসি জেলা সভাপতি পদ থেকে সরিয়ে তাকে রাজ্যের সাধারণ সম্পাদকের নেতৃত্ব দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও তিনি দল ছাড়ছেন কারণ মুখ্যমন্ত্রী আদিবাসীদের সঙ্গে সঠিক বিচার করেননি। রাজেশ বাবু আরও বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি দার্জিলিংকে পঞ্চম তফসিলের আওতায় আনার কথা বলেছিলেন। গেজেট নোটিফিকেশন করা হলেও আজ পর্যন্ত তা কার্যকর হয়নি। আবার আদিবাসীরা এই দেশের ভূমিপুত্র, তাদের কেন জমির পাট্টা দেওয়া হচ্ছে এটি ঠিক নয়, যেই কারণেই তার এই সিদ্ধান্ত। তবে তৃণমূল ছাড়লেও অন্য কোনো দলে যোগ না দিয়ে আদিবাসীদের স্বার্থে আন্দোলন করবেন বলে জানিয়েছেন রাজেশ। आपको मैं एक चीज क्लियर कर देना चाहता हूं कि मैं कोई पद के लिए कोई डिसीजन नहीं ले रहा हूं, क्योंकि मैं स्टेट कमेटी का, मुझको आज ही जनरल सेक्रेटरी का पद मुझे दिया गया है। आईएनटीटीयूसी का राज्य कमेटी का जनरल सेक्रेटरी का पद मुझे दिया गया है। वो बहुत बड़ा पद है, राज्य कमेटी का आज के दिन में बहुत बड़ा पद है, मगर पद से मेरा कोई माया में प्रेम नहीं है। मेरा जो 2020 साल में माननीय मुख्यमंत्री जब बंगाल में उनकी सरकार के सारे प्रमुख उनके मंत्री व उनके नेता सब बीजेपी में चले गए थे, उस समय दुख के टाइम में माननीय मुख्यमंत्री ने मुझे बुलाकर मुझसे बातचीत किया था कि आदिवासियों का जो डिमांड है वो डिमांड को फुलफिल करूंगा। आज भी मैं उस जगह पे बरकरार हूं। आज जब माननीय मुख्यमंत्री आई तो कम से कम मुझे उम्मीद थी कि कोई आदिवासी के लिए बड़ी डिमांड वो कर सकती थी, जिसमें से बहुत सारे डिमांड को उसने सॉल्यूशन कर दिया। मैं इसको धन्यवाद देता हूं। लेकिन एक बात मेरा साथ में हुआ था, जो 5वीं अनुसूची के तहत हम लोग जो 2007 से डुअर्स तरह में हम लोग आदिवासी आंदोलन करके हम लोगों ने 5वीं अनुसूची के लिए शेड्यूल डिस्ट्रिक्ट का हम लोग जो डिमांड किया था, वो शेड्यूल डिस्ट्रिक्ट का डिमांड मैंने 2020 में जब हम टीएमसी ज्वाइन किया था तो टर्म्स एंड कंडीशन में ज्वाइन किया था। कौन? 5वीं अनुसूची का शेड्यूल डिस्ट्रिक्ट, दार्जिलिंग डिस्ट्रिक्ट और जलपाईगुड़ी डिस्ट्रिक्ट 1874 साल से ये एरिया शेड्यूल डिस्ट्रिक्ट कहलाता है। इसका डॉक्यूमेंट्स है, जिसको गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल, पश्चिम बंगाल ने गवर्नर और मुख्यमंत्री ने इसको अमेंडमेंट करके आपका 2012 साल में उन्होंने इसका टीएसी गठन किया, जिसका उन्होंने नाम दिया है आदिवासी कल्चरल बोर्ड का। किंतु वो आदिवासी कल्चरल बोर्ड का आज कोई भी आदिवासी चेयरमैन नहीं है। तो इससे आज तराई डोस का जो आदिवासी लोग आंदोलन कर रहा था, वो आंदोलन का जो एक माने उनको अधिकार मिलना था संविधान के मुताबिक, वो अधिकार नहीं दिया, वंचित कर दिया। आज भी आप खोजिए इस डॉक्यूमेंट्स को, मैं आपको सबको दे देता हूं कि इस बोर्ड का चेयरमैन आज तक भी कोई आदिवासी नहीं है। तो ये एक प्रकार से वंचना है। तो मेरा कहने का अर्थ है कि जब हमारे मुख्यमंत्री हमारे समाज के लिए, आदिवासी के लिए काम ही नहीं करेगा, आदिवासी के जो संवैधानिक जो अंग्रेज सरकार ने अंग्रेज का समय में, अंग्रेज का शासन काल में जब आदिवासियों को 5वीं अनुसूची के तहत जलपाईगुड़ी और सिलीगुड़ी को शेड्यूल डिस्ट्रिक्ट बोल के जब घोषणा कर दिया था, तो वो चीज को क्यों असंवैधानिक रूप से वो रोक के रखी है। मैं आज इसलिए माननीय मुख्यमंत्री और तृणमूल पार्टी से नाता तोड़ रहा हूं। इसलिए नाता तोड़ रहा हूं क्योंकि मैं आज से और अभी से जलपाईगुड़ी और जिला और आपका दार्जिलिंग जिला को जो संविधान ने हमें
मान्यता दिया है, अधिकार दिया है, वो अधिकार के तहत माननीय मुख्यमंत्री के समक्ष में मैं आंदोलन करने के लिए आज से आगाज करता हूँ। অপরদিকে জলপাইগুড়ি জেলা সভানেত্রী মহুয়া গোপ কি বললেন শুনে নেওয়া যাক। রাজেশ ঠাকরাকে সরিয়ে দেওয়া হলো, এমন কি পেয়েছেন গাফিলতি বা কিছু? না, এটা তো রাজ্য আমাদের তো সমস্ত শাখা সংগঠনের সমস্ত বলতে মেইনলি যে যুব, মহিলা এবং আইএনটিটিউসি ছাত্র, এটা রাজ্য স্তর থেকেই ঘোষণা করা হয়। এখন তো মানে সেলগুলো রাজ্য স্তর থেকে, আজকে শুধু আইএনটিটিউসি নয়, সাথে মাইনরিটি সেলেরও ঘোষণা হয়েছে। মাইনরিটি সেলের রাজ্য কমিটি এবং ব্লক প্রেসিডেন্টও ঘোষণা হয়েছে। তো এখানে তো রাজ্য সভাপতি ঋতব্রত ব্যানার্জি, এবং এখানে সামনে লোকসভা রয়েছে, নিশ্চয়ই কোনো চিন্তাভাবনা করেই দল এটা করেছে, এটাই হচ্ছে কথা। সেখানে আমার যে সংগঠন, যে আইএনটিটিউসি তো একটা মানে আইএনটিটিউসি একটা বড় সংগঠন, যেই সংগঠনের মধ্যে আইএনটিটিউসি অ্যাফিলিয়েটেড অনেকগুলো সংগঠন আছে। তার মধ্যে চা বাগান একটা পোর্শন, চা বাগান তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নও কিন্তু আইএনটিটিউসি অ্যাফিলিয়েটেড, এবং সেই সঙ্গে আমাদের ইন্ডাস্ট্রিয়াল বেল্ট রয়েছে। আমাদের যে মানে চা শ্রমিকদের জন্য আমাদের শ্রম দপ্তরের মাধ্যমে যে সুবিধাগুলো, চা শ্রমিক শুধু নয়, শ্রমিকদের জন্য যে সুবিধাগুলো দেওয়া হয় সাসপাউ বকোয়াতে, সেইগুলোর জন্য বিভিন্ন ইউনিটগুলো রয়েছে। অঞ্চলে ইউনিট হয়, ব্লকে ব্লক কমিটি হয়। তো এত বড় একটা সেক্টর সামনে, যেহেতু আমাদের নির্বাচন রয়েছে, লোকসভা একটা টার্গেট দলের, একদম আমাদের দলের মানে টার্গেটই ছিল 2024, যেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বারবার করে বলেছেন। তো সেই ক্ষেত্রে এখন রাজ্য স্তর থেকে এটা দিয়েছে। সেই ক্ষেত্রে আমি চাইব যে এই সংগঠনকে যাকে দায়িত্ব দিয়েছে তপন কুমার দে, দীর্ঘদিন ধরে এবং 1998 সাল থেকেই তৃণমূল কংগ্রেসের একজন যোদ্ধা হিসেবে কাজ করেছে। সবচেয়ে বড় কথা যে সেটা না, শুরুর দিনে তৃণমূল কংগ্রেস এবং তবে থেকে কিন্তু আজ পর্যন্ত ট্রেড ইউনিয়নটাই করছে। এটা একটা তপনের মতো ছেলে আজকে রাজগঞ্জ ব্লকের দায়িত্ব পেয়েছে। সেক্ষেত্রে আমি আশা করব যে জেলার সংগঠন শক্তিশালী হবে। রাজেশ লাকড়া বলছেন যে তাকে দল যখন পদে রাখলো না, সে এই দলেও থাকবে না। আর আমাকে তো কিছু বলেনি। এবার ও যদি এটা বলে থাকে, তৃণমূল কংগ্রেস দলটা এরকম নয়। তৃণমূল কংগ্রেস দলটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই আমাদের পদ বলে কিছু থাকে না, আমাদের নেত্রী আমাদের প্রধান, এবং আমরা সবাই তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবেই কাজ করি। আমিও বুথ স্তরের কর্মী হিসাবেই আমি নিজেকে তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে পরিচয় দিতে বেশি পছন্দ করি, যদিও আমাকে সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। তাই সেক্ষেত্রে দল তাকে এত বড় সুযোগ দিয়েছিল, এবং শুধু তাই নয়, দল তাকে বিধানসভায় টিকিটও দিয়েছিল। তো এক্ষেত্রে দলের প্রতি তার কৃতজ্ঞ থাকা উচিত। এবং চা বাগানের একটা বড় সেক্টর আছে, যেখানে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের যে সেন্ট্রাল কমিটি রয়েছে, সেখানে তো রাজেশ লাকড়া রয়েছেন। আমার মনে হয় এই ধরনের কথা তৃণমূল কংগ্রেস প্রকৃত যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, এই ধরনের কথাটা যদি বলে থাকে সেটা ওনার ভুল বলেছেন, বা সেই কথাটাকে ফিরিয়ে নেওয়া উচিত। দেখুন, আমি এইগুলো ভাবছি না, কারণ রাজেশ আমার সাথে এখনো কোনো যোগাযোগ করেনি, আমার ওর সাথে কোনো কথা হয়নি। আমি আশা করব একজন তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে ওর যে দায়িত্ব সেটাও পালন করবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। হরিণের মাংস বিক্রির অভিযোগ, গ্রেপ্তার করা হলো একজনকে। এই ঘটনায় ছড়ালো ব্যাপক চাঞ্চল্য। গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ির গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন রামসাই এলাকা থেকে পরিমল পাল নামে এক যুবককে গ্রেপ্তার করল বন দপ্তর। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে সম্বর হরিণের মাংস। স্থানীয় কোনো জঙ্গল থেকে হরিণটিকে শিকার করা হয়েছে বলে অনুমান। ধৃত যুবককে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর জলপাইগুড়ি আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করে বন দপ্তর। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। আবহাওয়ার খামখেয়ালিপনায় যথেষ্ট প্রভাব পড়েছে আলু চাষে। এরই মধ্যে আবহাওয়ার পরিবর্তনের কারণে এবারে আলু চাষে দেখা দিল ধসা রোগ। চিন্তায় পড়েছেন জলপাইগুড়ি সদর ব্লকের কচুয়া কান্দিপাড়া এলাকার চাষিরা। এই বছর প্রথম দিকে আবহাওয়া ঠিক থাকলেও কিছুদিন পর থেকেই আবহাওয়ার যথেষ্ট তারতম্য ঘটেছে বলে দাবি কৃষকদের। ফলে আলু গাছে ধসা রোগ লেগেছে। সদর ব্লকের কচুয়া কান্দিপাড়া এলাকার চাষি শ্যামলাল মণ্ডল জানিয়েছেন, 2 বিঘা জমিতে পোকরাজ আলু চাষ করেছেন তিনি। গাছের চেহারা ভালো থাকলেও বর্তমানে জমিতে ধসা রোগ লেগে যাওয়ায় চিন্তায় রয়েছেন তারা। আলু চাষের জন্য অনেক টাকা খরচা হয়েছে, লাভের আশায় তাই ক্ষতির করিনা গুনতে হয়, এমনটাও চিন্তায় রয়েছেন কৃষকরা।
তো সেরকম ভাবে ধরেনি, সবে শুরু করেছে। হ্যাঁ, কেবল হালকা দেখা যায়, এটা ওষুধের অভাবে হয় অনেক সময় দশাটা। আচ্ছা, ওষুধ ঠিক মতো দিলে দশাটা একটু কন্ট্রোলেই থাকে। কতদিন হয়েছে জমির আলু চাষ? এটা 40 দিন। 40 দিন। তো এই মুহূর্তে ধসা আসলে তো একটু ক্ষতিগ্রস্ততা হতেই পারে। অবশ্যই। কতটা চিন্তায় রয়েছেন? এটা চিন্তা, এখন ভালো ওষুধ দিতে হবে, ভালো ওষুধ দিয়ে যেভাবে টিকানো যায় না? ব্যবস্থা করতে হবে। তো বলছিলাম অ্যাকচুয়ালি এটা কতদিন লাগবে ম্যাচুরিটি হতে? 90 দিন। 90 দিন লাগবে। তো ওই আপনার 2 মাস পার হয়ে গেলে ধসা আসলেও সেরকম ক্ষতি করতে পারে না, তাতে একটু ফলনটা পাওয়া যায়। কিন্তু এই মুহূর্তে একটু চিন্তাই। এই মুহূর্তে চিন্তা, হ্যাঁ, এই 40-50 দিনের কাজ 10 এসে গেলে একটু সমস্যা। আলু তো এখনো হয় নাই না। বিগত দিনে আমরা দেখেছি বিভিন্ন সময়ে আলুর ধসাতে চাষিরা একদম সর্বশান্ত হয়ে গেছেন। তো এই বছর এই যে ধসাটা আসলো এই মুহূর্তে, তো কি কারণে আসলো? এটা আবহাওয়ার পরিবর্তন কারণে, তাই তো? আবহাওয়ারই পরিবর্তন, এই গরম এই ঠান্ডা, এই গরম এই ঠান্ডা, তার জন্যই দশা। মানে অ্যাকচুয়ালি আলু চাষ করতে গেলে কিরকম আবহাওয়ার প্রয়োজন? এটা ঠান্ডার দিনে ঠান্ডাই থাকা দরকার। কুয়াশা? হ্যাঁ, কুয়াশারও দরকার। ঠান্ডার দিনে ঠান্ডা থাকবে, কুয়াশা পড়বে, এটাই ঠিক। কিন্তু মাঝে মাঝে গরম, ঠান্ডা কুয়াশা, এই যে গরম এসে যায় মাঝে মাঝে, এইটাই দশার কারণ, ধসার মূল কারণ আর কি। হ্যাঁ, মূল কারণ। হ্যাঁ, মাঝে মাঝে গরম এসে যেতেছে, এইটাই দশার মূল কারণ। কতটা জমি চাষ করেছেন আলু? এই অল্প জমি, 2 বিঘা মতো। 2 বিঘা মতো। কি আলুটা? এটা পোকরাজ আলু। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। রাজ্য পর্যায়ে স্বেচ্ছাসেবী সংগঠন প্রকাশ ফাউন্ডেশনের জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে আয়োজিত প্রথম বর্ষের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ব্যাপক সাড়া ফেলল। সোমবার 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও শিলিগুড়ির আসাম মোড় থেকে পিডব্লিউডি মোড় এই 6.4 কিলোমিটার ম্যারাথন দৌড়ে অংশ নিতে জলপাইগুড়ি ছাড়াও কলকাতা, ডালখোলা সহ পাহাড়ের প্রতিযোগীরা অংশগ্রহণ করলেন। মোট 84 জন প্রতিযোগীর অংশগ্রহণের মধ্যে দিয়ে রান ফর জলপাইগুড়ি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা প্রসঙ্গে হুমায়পুর প্রকাশ ফাউন্ডেশনের সভাপতি নব্যেন্দু মৌলিক জানালেন বিশদে। প্রকাশ ফাউন্ডেশন রাজ্য জুড়ে বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকলেও এমন ম্যারাথন দৌড় প্রতিযোগিতা প্রথম আয়োজিত করা হলো, এমনটাও জানা গিয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে। পুরুষ 84 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন, সফলভাবে সম্পন্ন হয়েছে আসাম মোড় থেকে পিডব্লিউডি মোড় পর্যন্ত এই ম্যারাথন। প্রকাশ ফাউন্ডেশন বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম করে, আপনারা জানেন, কিন্তু এই প্রথমবার আমরা একটা স্পোর্টস ইভেন্ট অর্গানাইজ করলাম, যেখানে অসাধারণভাবে সফল। আমি বলছি, দক্ষিণবঙ্গ থেকে, কলকাতা থেকে পার্টিসিপেন্ট এসছে, ডালখোলা থেকে এসছে, কোচবিহার থেকে এসছে, এত দূর পর্যন্ত আমরা প্রচার করিনি, তারপরেও পার্টিসিপেন্ট এসছেন, বিশেষ করে মহিলা পার্টিসিপেন্টরা এসছেন, আমাদের পাহাড়ের ভাই বোনেরা এসছেন, তারা কষ্ট করে আমাদের অফিসে রাত্রিবেলা থেকেছেন এবং আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন। এটা অসাধারণ। এটা 84 জন পার্টিসিপেন্ট ছিল। আচ্ছা, তাদের কি পুরস্কৃত করা হবে? 5,000 টাকা প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার 3,000, তৃতীয় পুরস্কার 1500। এটা মহিলা পুরুষ উভয় বিভাগেই আলাদা আলাদা করে আছে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ভোরের কুয়াশাকে কাজে লাগিয়ে চলছে বালিচুরি। যমুনা, করলা, পাঙ্গা নদী, তিস্তা সদরের প্রত্যেকটি নদী থেকে চলছে দেদার বালি লুট। রাজগঞ্জে মুখ্যমন্ত্রীর সুবিধা প্রদান সভায় জন আলোড়ন। ডুয়ার্স এবং তরাইয়ের চা শ্রমিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মুখ্যমন্ত্রী সভাস্থল পরিদর্শন করে বাড়ি ফেরার পথে আক্রান্ত রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।